আসসালামু আলাইকুম। শুরু করছি ফরাকত গল্পের তৃতীয় পর্ব। লিখেছেন শফিকুল হাসান। শ্রাবণ মাস, মেঘে ঢাকা পুরো আকাশ, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে। তার আলোয় চারদিক ঝলমল করে উঠছে। খানিক পর আবার সব ঢেকে যাচ্ছে অন্ধকারে। বৃষ্টি আর বাতাসের শব্দ থেকে বজ্রপাতের শব্দ, তবু কি অসম্ভব নীরবতা চারদিক। রাবিহার শ্বশুর ওয়াহিদ আলী খুব শরীর খারাপ করলো। সালেহা বেগম বাড়ি নেই, তিনি নিকট আত্মীয়র বাড়ি বেড়াতে গেছে। ওয়াহিদ আলী অসুস্থ হয়ে পড়লেন। তার প্রচণ্ড মাথার যন্ত্রণা, সেই সঙ্গে গায়ে কাঁপিয়ে জ্বর। এক গ্লাস পানিও নিজেকে গড়িয়ে খেতে হয়। বাহিরে ঘোর বর্ষা, মনে হচ্ছে বৃষ্টিতে পৃথিবী ভেসে যাচ্ছে। রাবিহাকে সে সহজে কাজের জন্য ডাকখোঁজ করে না, তার খুব মায়া হয়। আজ নিরুপায় হয়ে তাকে ডাকছে, রাবিহা, রাবিহা, ও রাবিহা। রাবিহা স্পষ্ট করে তার শ্বশুরের ডাক শুনতে পেল। বর্ষার দুর্যোগ, প্রকৃতির ভয়ালো শব্দের মধ্যে কোনো বাধা পড়েনি। রাবিহা আনন্দ চিত্তে মৃদু হেসে গলা চেঁচিয়ে বলল, বাবা, আমি এখানে আসছি। আনন্দ চিত্তে আর বায়ুবেগে শ্বশুরের ঘরে ঢুকলো। রাবিহাকে দেখে ওয়াহিদ আলী শক্তি করে উঠে বসে মুচকি হেসে শিশুতোষ গলায় বলল, কী রে মা, বাড়িটা আজ শান্ত শান্ত লাগছে না? জি বাবা, আপনার শরীরটা কি খারাপ? জ্বরে গা পুড়ে ছাই হচ্ছে এমন মনে হচ্ছে। আপনি কিছু খাবেন? না রে মা, এখন খেতে ইচ্ছে করছে না। ঘরে একা, চারপাশ অন্ধকার, কেন জানি একটু ভয় লাগছে, তাই তোমাকে ডাকলাম। বসো মা আমার পাশে। হ্যাঁ রে মা, শাশুড়ি তোমাকে খুব জ্বালায় না? রাবিহা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। কি করা বলো, খুব জটিল কুটিল মহিলা নিয়ে সংসার করছি। সে চির রোগী হলেও খুবই বাকপটু মহিলা। পেটের ভিতর খালি প্যাচ, প্যাচ আর প্যাচ, জিলাপির কাছেও ফেল। রাবিহা তার শ্বশুরের কপালে হাত রেখে বলল, ইয়া আল্লাহ, বাবা আপনার গায়ে তো প্রচণ্ড জ্বর, মাথায় পানি ঢালবো? না লাগবে না। কপালে জলপট্টি দেই? না, তা লাগবে না, মনে হচ্ছে এমনিতেই কমে যাবে। জ্বরে আমার মুখটা তেতো হয়ে গেছে। বাবা, ঝালমুড়ি মাখিয়ে দিব? দাও। জ্বরের মুখে ঝাল আর মিষ্টি স্বাদ গন্ধ একই। তোমার শাশুড়ি কোথায় গেছে জানো? না বাবা, কানের কাছে বিড়বিড় করে কি যে বলে গেল বুঝিনি, অসহ্য মহিলা। বাবা, বলো বৌমা, আপনি আমার মাকে খুব ভয় পান? কিছুটা পাই। তার অত্যাধিক ঘ্যানর ঘ্যানর আমাকে বিষিয়ে তোলে। আপনি কিছু বলেন না কেন? মারে, নীরবতাও এক ধরনের প্রতিবাদ। সাধে কি চুপ থাকি? বয়স, উপার্জন, দুপক্ষের সংসার, ছেলে মেয়ে, এসব আমাকে বাক প্রতিবন্ধী বানিয়ে রেখেছে। জানো বৌমা, পৃথিবীতে মানুষ অনেক দিন বেঁচে থাকতে চায়, তবে একটা মানুষ বয়সের গণ্ডির মধ্যে আবদ্ধ হয়ে পড়লেই সে মৃত্যুর জন্য ঠিকই অপেক্ষা করে। বাবা, আপনিও কি তাদের একজন? হতেও পারি, আমি তো সেই গণ্ডির বাইরে কেউ নই। থাক বাবা, এসব শুনতে ইচ্ছে করছে না। আপনি চুপ করে বসুন, আমি ঝাল করে মুড়ি মাখিয়ে নিয়ে আসি। আচ্ছা যাও। মিনিট 10 পর রাবিহা ছোট্ট গামলায় করে সর্ষের তেল, কাঁচামরিচ দিয়ে মুড়ি মেখে নিয়ে এলো। হাতে 1 গ্লাস পানি, সঙ্গে 1 কাপ চা বানিয়ে নিয়ে এসেছে। ওয়াহিদ আলীর চা খেতে খুব পছন্দ করে, তবে সব সময় খেতে পারে না। সালেহা বেগমকে বারবার চায়ের কথা বললে খ্যাসখ্যাস গলায় তেড়ে ফুঁড়ে উঠে। রাবিহার এ সময়ের গোছানো কাজকর্মের ধরন দেখে ওয়াহিদ আলী চোখে মুখে রাজ্যের খুশি। সে মুড়ি খেতে খেতে রাবিহাকে বলছে, মুড়ি বানানো খুব ভালো হয়েছে মা। আবার দেখছি চাও বানিয়ে নিয়ে এসেছ। এত কদর কি আর আমার কপালে সইবে? সুখ আর আমার কাছে কখনো ধরা দেয় না। কেন বাবা? মনে হয় সুখের বসতি আমার ভাগ্যে নেই। আমার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর সংসার আর গুছিয়ে উঠতে পারিনি। বাবা, আপনার আরেকজন স্ত্রী ছিল? হ্যাঁ ছিল। কেন, তোমার শাশুড়িও তো তোমাকে কিছু বলেনি? না বাবা, উনি কিছু বলেননি। বলবে না, বলবে না, খুব তাদর মহিলা। শোনো, সে ছিল কুমারী, বিবাহিত পুরুষের সঙ্গে তার বিয়ে হয়েছে। লোকে শুনলে যদি তার কদর খসে যায়, এই ভয়ে সে কাউকে কি পিছনের ঘটনা বলতে চায় না। তাহলে কি মার ইচ্ছের বিরুদ্ধে বিয়ে হয়েছে? ঘুণে ধরা শস্য গৃহস্থ বাড়ির কেউ গোলায় বেশি দিন তুলে রাখে না। ওদের পরিবারের সিদ্ধান্তে আমার সঙ্গে তোমার শাশুড়ির বিয়ে হয়েছে।
মা কি দেখতে খুব অসুন্দর ছিল? অসুন্দর বলতে অন্যান্য বোনদের মধ্যে তার গায়ের রং ছিল শ্যামবর্ণ। গায়ের রঙের বিচারে ওদের ফ্যামিলির ধারণা ছিল ওর ভালো ঘরে বিয়ে হবে না, একরকম পাত্র পেলেই হবে। শ্রাবণ মাস, ঘোর বর্ষায় আমার আগের স্ত্রী সাবিহা ও সন্তান প্রসবকালে মারা যায়। 4 মেয়ের পর ছেলে, নবজাতক ছেলে আর ছোট ছোট মেয়েদের নিয়ে আমি পথহীন দেশের পথিক হয়ে পড়ি। তখন আমার চারপাশ শুধু অন্ধকার সয়লাব। পুরুষ মানুষ হয়ে একা এই সংসার চালানো সম্ভব না। ঘরে আমার 80 বছরের বৃদ্ধ মা, সে নিজেই অচল, কোনো রকম নিজের কাজ সেরে নিতে পারে, কতক্ষণ এদের দেখভাল করবে? মা মরা ছেলেপুলে স্বভাবগত কারণেই এমনিতেই উশৃঙ্খল হয়ে থাকে। এই কাঠ গোয়ার ছেলেপুলে নিয়ে না পেরে অবশেষে অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম এদের লালন পালন করার জন্য হলেও একজন স্ত্রীর বড়ই প্রয়োজন। তখন সংসারের সহযোদ্ধা হিসেবে তোমার শাশুড়িকে বিয়ে করলাম। আমি অস্বীকার করার উপায় নেই, তোমার শাশুড়ি আমার আগের ঘরের ছেলে মেয়েদেরকে খুব আদর যত্ন করেই বড় করেছে, আর বেঁকে গেল এই অবেলায় এসে। মাঝে মধ্যে ওর বীভৎস কাণ্ড দেখে আমি নিজেই অবাক হই। কি করে সে এমন নিরস হলো আমার বুঝে আসে না। হাদারাম স্বামী তোমার, এই সংসারে তুমি বুঝে শুনে পা ফেলো মা। বাবা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, বলো মা। মা কি আমাকে সত্যিই অপছন্দ করে? আমি যা দেখেছি তোমাকে না, তোমার সাহস আর সত্যি কথা বলাকে সে ভীষণ খারাপভাবে দেখে। বাবা, ইদানিং আমার সাহস কেন যেন কমে যাচ্ছে। তাছাড়া বাড়ি থেকে আসার সময় আমার মা বলে দিয়েছে বিয়ে হলে শ্বশুরবাড়িতে মেয়েদের এত সাহস দেখাতে নেই, মুখ চেপে আর দুপায়ে কদম বেরি পড়তে হয়, তা না হলে স্বামী সংসার টিকে না। এখন অবশ্যই আমার ভিতরে এক ধরনের ভীরু ভাব চলে আসছে। সত্যিটা বলতে গেলেও কোথাও যেন একটা চাপ সৃষ্টি হয়, বুঝতে পারি না। ভেঙে পড়লে চলবে না রে মা, জীবনে যাই ঘটুক ঘুরে দাঁড়াতে শিখতে হবে। আমার ছেলেটা একটু বেকুব গোছের, বয়স হয়েছে, বিয়ে শাদী করে সংসার হলো, তবু সে তার মার ভুল শেখানো পদ্ধতিতেই চলছে। আজ তো গাধা একটা, মাথা ভর্তি গোবর। ও হ্যাঁ বৌমা, শুনলাম তোমার মা আমাদের বাড়িতে বেড়াতে আসার কথা, আসবে না? আসবে বাবা, আত্মীয় স্বজন বেড়াতে এলে মনটা ভীষণ ভালো লাগে। বাবা, আপনি এখন শুয়ে বিশ্রাম করেন, আমি হাতের কাজগুলো সেরে ফেলি। হ্যাঁ যাও। বেশ কিছুদিন ধরে রাবিহার মন টন ভীষণ খারাপ। নেসারউদ্দিন তাকে খুব মারধর করছে। বিয়ের পর সালেহা বেগম ছেলের কাছে রাবিহার ব্যাপারে বহু মিথ্যে নালিশ দেওয়া হতো। বেচারা সেসব কিছুতেই আমলে নিত না। সেদিন ভোরে উঠে নামাজ শেষে রাবিহা তার স্বামীকে এক গামলা মুড়ি এবং ছোটোখাটো আস্ত একটা কাঁঠাল, মানে পাকা কাঁঠাল পুরো কোয়া তাকে খেতে দিয়েছে। সে জানে অল্প আহারে তার স্বামী কখনো সন্তুষ্ট থাকে না। মিনিট 15-র মধ্যেই নেসারউদ্দিন কপ কপ করে সমস্ত কিছু খেয়ে সাবার করে খই ঢেকুর তুলছে। রাবিহা তার স্বামীর মাত্রাহীন এই আহার বিহার মোটেই পছন্দ না। এমনিতেই সে ডায়াবেটিস রোগে ভুগছে। চিকিৎসকের কোনো আদেশ নিষেধ মানতে চায় না। সকাল 9টা বাজে। রাবিহার সকালের রান্নাবান্না প্রায় শেষের দিকে। ভর্তার জন্য শুকনো মরিচ ভাজা হয়েছে, শুধু আলু সিদ্ধটা বাকি। শেষমেশ চুলার আগুন নিভু নিভু করছে। আগুনের এই গড়িমসি রাবিহার ভালো লাগছে না। ঘর থেকে সালেহা বেগম অনুচ্চ স্বরে বলা বলি করছে, যা রাবিহা স্পষ্ট শুনতে পাচ্ছে। বেলা 10টা বাজে, ভাত খাওয়ার খবর নেই। ঢিমনির ঘরে ঢিমনি, খুঁজে দেখো পাড়ার কার ঘরে এখনও সকালের রান্নার বাকি। প্রতি পারে শুধু ভোরে উঠে কলঘরের কাম সারতে, আবার গোষ্ঠীশুদ্ধ বলে বেড়ায় সে খুকি, গিদরের জাত, অবাধ্য জঙ্গলি জানোয়ার। ওর মুখের চোপা শুনলে সাপের ছোবলের মতো শরীরে এসে বিঁধে। ওয়াহিদ আলী প্রচণ্ড বিরক্তির নিঃশ্বাস ফেলে চোখ বন্ধ করে তার স্ত্রীকে কঠিন ধমকে সরে বলে উঠল, চুপ করো। কিছু না বলতে না বলতে দিনে দিনে তোমার সাহসের সীমা বেড়েই চলেছে। সারা দেহে রোগের ছড়াছড়ি, খালি খালি মানুষকে সাপা। ভোর হতে মা ছেলের একপালা চারি ভরে খাওয়া শেষ, এখন আবার খাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। এত খিদি কিসের? আর বেকুব গাধার এমনিতেই শরীরে ডায়াবেটিস বাসা বাঁধছে, খাওয়ার কোনো বাজগোজ নেই। ঝড় বৃষ্টির দিনে একটা মানুষ সকাল থেকে রান্নাঘরে কাজ করছে, লাকড়ির চুলা, আগুনের ধোঁয়া খেলা, একটু আধটু সমস্যা হতেই পারে,
কিছু না জেনে শুনে মেয়েটাকে অযথায় গালমন্দ করছো। আসলেই তোমার কোনো সবর নেই। এমনিতেই আপনি বাড়ির বাকি বৌঝিদের কোনো দিন কিছু না বলে আশকারা দিয়ে গাছের ডগায় তুলেছেন। আল্লাহর দোহাই লাগে, শেষমেশ এটাকে আর লাই দিয়ে আপনার মাথায় উঠাবেন না। তোমার ভুল ধারণা, কাউকেই আমি আশ্রয় প্রশ্রয় দিইনি। গাছের ডগায় উঠানোর জন্য আমি কাউকে টেনে হাতে মই ধরে দিইনি। তাহলে আমি ধরিয়েছি? অবশ্যই। কিভাবে? সংসারে তোমার একক আধিপত্য বিস্তার, একঘেয়েমি, পুত্রবধূদের বিষ চোখে দেখা, ওদের সঙ্গে বৈষম্য আচরণ, স্বীয় কন্যাদের বাড়িতে বেড়ানোর ছলে এনে বউদের পিছনে খেপিয়ে তোলা, তুচ্ছ বিষয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি করা, ছবি না নাটক করা। ও, আমি নাটক করি না। বাড়ি ভর্তি নর্তকী, যাত্রাপালার অভাব, আমি আবার কোত্থেকে নাটক করলাম? ঢংলীলার কথা শুনলে গা ছমছম করে। এত উত্তেজিত হয় না, তোমার আরও অপকীর্তি আছে, বলবো? আরও বলুন শুনি। আপনার অনেক দিনের জমানো ক্রোধের বিস্ফোরণ ঘটিয়ে ভিতরের সমস্ত তপ্ত লাভা আমার ঘাড়ে ঢেলে আপনিও হালকা হন। বাজে কথা রাখো। আমি যা বলছি বিন্দু পরিমাণ ভুল বলিনি। তুমি মা হয়ে এক ছেলের কুৎসা আরেক ছেলের কানে ঢেলে বিষিয়ে তুলো। কদিন পর সেটি আবার ফুলে ফেঁপে উঠে ভাই ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করে। বাড়িটাকে আজ তো ভাগার বানিয়ে ফেলেছ। এসব আমার দোষ। নিজের ছেলেগুলো বদস্বভাব, এমনিতেই এক ভাইয়ের ছায়া অন্য ভাই দেখতে পারে না, সেদিকে খেয়াল নেই। নিজের ত্রুটি ঝাঁকার চেষ্টা করো না। ওরা তো তোমার হাতের খড়ি, ভিন্ন হয় কি করে? ছেলের বউরা তো আর আমার হাতের খড়ি না। ওরা এমন তেদর হলো কি করে? না, এটাও আমার দোষ। এটাও তোমারই তৈরি সমস্যার ফলাফল। আগে বলতে দাও, পরে হিসাব মেলাও। খামোখা পেঁচাল পেরো না। শোনো, আমাদের সমাজের ভিক্ষুক শ্রেণীর মানুষ মরণবেদী ভাইরাসের মতো। এরা সারা বেলা গ্রামের পর গ্রাম চষে বেড়ায়। বিশেষ করে মহিলা ভিক্ষুক, স্বভাবগত কারণে এরা ভিক্ষার ছলে এ ঘরের কথা অন্য ঘরে, এ বাড়ির কথা অন্য বাড়িতে নিমিষেই বিনা তারে ছড়িয়ে ছিটিয়ে ফেলে। আর তুমি সেসব মহিলা ভিক্ষুকদের কাছে ছেলের বউদের পরচর্চা শুনিয়ে নিজেকে মাদার তেরেসা বানিয়ে সিংহাসনে বসে আছো। তুমি কি ভেবেছ ওরা তোমার স্বগত লোক? সর্বদা তোমার গোপন কথা ঢেকে রাখবে? মোটেও না। ওরা থানার ইনফরমারের চেয়েও ইনফরমার। তুমি না এতগুলো সন্ততির মা, সংসারে তোমার এসব প্যাচ প্যাচ খেলা সাজে? সারা জীবন ভুল মানুষকে বিশ্বাস করে নিজের বিপদ নিজেই ডেকে এনেছ। আপনি কি বলতে চাচ্ছেন? এই মুহূর্তে আমি বউদের পা ধরে মাপ চাই, নাকি এখন থেকে ওদের ঘরে ঘরে গিয়ে বান্দিগিরি করব, আর নাকে খত দিয়ে প্রতিজ্ঞা করি আর বৌঝিদের ধমক টমক দিব না, প্রয়োজন হলে সকাল সন্ধ্যায় মহারানীদের কপালে চুমো খাবো? তাহলেই তো আপনার ষোলকলা পূর্ণ হবে। তোমাকে আমি এগুলো করতে বলতেছি? আপনার কথার হাবভাব তো তাই বোঝায়। আর যদি এসব অস্বাভাবিক কীর্তিগুলো করেই বসো, তাহলে ওরা ধরে নিবে তুমি সত্যিই পাগল টাগল হয়ে গেছো। সবাই মিলে তোমাকে পাগলা গারদে নিয়ে যাবে চিকিৎসা করতে। আপনি আমাকে ভয় দেখিয়ে দিচ্ছেন। পাগল কে হয় এবার আমি দেখব। একটা সময় আমি এই সংসারে এসে বোকার মতোই ছিলাম। সৎমা হয়েও আমি ওদের কোনো দিন বুঝতে দিইনি আমি ওদের আপন মানুই। যতটুকু আদর স্নেহ আর মায়া মমতা ওদের দিয়ে বড় করেছি, তাতে কোনো প্রকার ফাঁক ছিল না। সংসারে সারাদিন গাধার মতো খেটেছি, যাতে করে মানুষজন আঙ্গুল দেখিয়ে কিছু বলতে না পারে। আর সেই সংসারেই আজ আমার নিজের পেটের ছেলের বউ এসে অন্যায় সৃষ্টি করে। আমি চুপ করে বসে থাকবো তা হবে না। সালেহা শোনো, দিনের শেষে এরাও কারোর ঘরের আদরের কন্যা, কারোর স্নেহ ভালোবাসার বোন, ভাগ্নি। জীবনচক্রের খেলায় এখন তারা বধূ হয়ে তোমার ছেলের মায়াবতী স্ত্রী হয়েছে। ওদেরও তো সংসার ধর্মের বেঁচে থাকার আত্মমর্যাদা আছে। কেন? ওরা কি না খেয়ে উলঙ্গ পথে পথে ঘুরে বেড়াচ্ছে? নাকি ছেলেরা ভাত কাপড় দিচ্ছে না? ভাত কাপড় এক জিনিস, মান মর্যাদা আরেক জিনিস। দুটোর পার্থক্য বুঝতে হবে। আচ্ছা, একটা বলো তো, তোমার মনের ভুলেও কি এদের কখনো তুমি নিজের মেয়ের মতো দেখেছ? আমার মনে হয় না। একবার ভেবে দেখতে কি হয়? সালেহা, জমানো ইতিহাস খুব বিশ্রী করে সাজাচ্ছ। একদিন তোমার এমন সময় আসবে, অন্ধের মতো দুহাত মেলে কাউকে খুঁজে পাবে না। ইস রে, এত সব আদিক্ষেতার কথা শুনলে গা পড়ে। আর শুনেন, রস মিষ্টির কথায় সংসার চলে না। সংসার চালাতে দু চারটা কটু কথা বলতে হয়। তা না হলে ঘরের বউ সোজা পথে না চলে মাথায় চড়ে বসবে।
আর বৌজিদের আমার এই শাসন বারণে যদি ইতিহাস মন্দ হয়ে যাক সংসার গাঙে, আর কাউকে কিছু বলবো না। সংসারের ছেলের বউদের প্রতি তুমি যে রীতিনীতি চালাচ্ছ এটাকে শাসন বারণ বলে না, এটা এক ধরনের স্বৈরতা। আমি এত কিছু বুঝি না, আমার সংসারে আমার নিয়মে চলবে। ওয়াহিদ আলীর স্ত্রীর প্রতি ভীষণ তিক্ততা ভাব নিয়ে ঘর থেকে বের হয়ে গেল। এই ঘরে তার দমবন্ধ লাগছে। নেসারউদ্দিন তড়িঘড়ি সালেহা বেগমের ঘরে ঢুকে সালেহা বেগমকে জিজ্ঞেস করছে, মা কি হয়েছে? বাবা তোমার সাথে ঝগড়া করছে কেন? বিয়ে করে রঙের বউ ঘরে নিয়ে আসছো, তাকে ঘিরে তোমার বাবা যা ইচ্ছে তাই আমাকে পাহাড় সমান কথা শুনিয়ে গেল। আর এই অসভ্যটা তোর বাবাকে কি জাদু করে বশ করে ফেলেছে। কয়দিনে সে সংসারে হয়ে গেলে দামি মোহর, আর আমি হয়ে গেলাম ছেঁড়া কাগজের টুকরা। হাঁ করে দাঁড়িয়ে আছিস কেন? মার চোখের পানিতে ভেসে ভেসে ঘুরবি, নাকি এই চোর ছ্যাচোর বউ নিয়ে থাকবি? মা, তুমি যা করতে বলবে আমি তাই করব। একটা কিছু বিহিত কর। এই বউ নিয়ে তোর সংসারে 2 পয়সার আয় উন্নতি হবে না। আমার দেখা শেষ। সময় থাকতে তালাক দিয়ে বিদায় করে ফেল। টাকা পয়সা যা লাগে আমি জোগাড়যন্ত্র করে দিব। কি কও মা, এটা সম্ভব? মা, আমি যদ্দূর জানি ও তো চুরি টুরি করার মেয়ে না। রাবিহা বড় ভালো একটা মেয়ে। তুই তো এমনিতেই চোখে ভালো দেখছিস না, বউয়ের ছলচাতুরি কি দেখবি ছাতা? বউয়ের রূপের ঝলকে মাতাল হয়েছিস। যা আমার চোখের সামনে থেকে, গিয়ে বউয়ের আঁচলের নিচে গিয়ে শুয়ে থাক। নাদান কোথাকার। নেসারউদ্দিন কিঞ্চিত লাজুকভাবে মাথা হেঁট করে সালেহা বেগমের ঘর থেকে চলে গেল। তার মাথা চরমভাবে ঘুরপাক খাচ্ছে। সে মনে হয় কোনো গোলক ধাঁধার গোড় প্যাচে আটকিয়ে যাচ্ছে, আর ভাবছে তার স্ত্রী রাবিহা অত্যাধিক ভালো একটি মেয়ে। সে চুরি করতে পারে, নেসারউদ্দিন হিসাব মেলাতেই পারছে না। খানিক সময় পর রাবিহা থালা বাটি আর গামলা হাতে খাবার নিয়ে সালেহা বেগমের ঘরে এসে বলছে, মা, আপনার খাবার দস্তরখানায় বিছিয়ে খাটে দিব নাকি খাবার টেবিলে দিব? আমার মাথায় দাও। বেলা বাজে 10টার উপরে, আসছে স্বামী সোহাগী আমার খাওয়া নিয়ে। আমার খাওয়ার দরকার নেই। ঘরের কপাট বন্ধ করে সেজেগুজে জামাই নিয়ে রংঢং করো, যাও। রাবিহা বাকরুদ্ধ হয়ে কিছু সময় দাঁড়িয়ে রইল। মুহূর্তে গলদেশ বিশুষ্ক মরু প্রান্তর হয়ে গেল। কিছু বলতে গিয়েও বলতে পারছে না, যেন কেউ তার টুটি চেপে ধরছে। ক্লান্ত শ্রান্ত আর ঘর্মাক্ত শরীর নিয়ে নিজের ঘরে ফিরে এসেছে কিছুটা বিশ্রাম নিতে। ঘরে ফিরে তার স্বামী নেসারউদ্দিন মায়ের মিছে কান্নায় মায়ায় সে কাতর হয়ে আছে। তার চোখে এখন সমস্ত দোষের মূর্তি হলো রাবিহা। মার অসন্তুষ্টি তাকে বড়ই ব্যাকুল করে ফেলে। সেটি হোক তার মার ভানভনিতা বা কৃত্রিম অকৃত্রিম সমস্ত কিছু। রাবিহাকে ঘরে দেখে নেসারউদ্দিন সর্পরাজ্যের মতো ফনা তুলে তেড়ে ফুড়ে এসে জিজ্ঞেস করছে, রাবিহা, সকালে মার সঙ্গে বাবার ঝগড়া হয়েছে কেন তুমি জানো?